আপনারা কি জানেন রকেটে কতগুলো ইঞ্জিন থাকে এবং রকেট কিভাবে কাজ করে? না জানলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কিভাবে একটা রকেট একটা গ্রহ থেকে অন্য গ্রহে যায় এবং রকেটের ইঞ্জিন কিভাবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। রকেট ইঞ্জিন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কাজ করে, যেখানে বলা হয়েছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। রকেট ইঞ্জিন এক্সস্ট ধোঁয়াকে পিছনের দিকে পাঠিয়ে দেয়, যার ফলে সেই ধোঁয়া রকেটকে সামনের দিকে ঠেলে দেয়। রকেটের পেলোড, ইঞ্জিন এবং প্রচুর ফুয়েল রকেটকে অনেক ভারী করে তোলে। এই জন্য রকেটে অনেক ইন্ডিপেন্ডেন্ট স্টেজ থাকে, অর্থাৎ অনেকগুলো স্বাধীন ধাপ থাকে। যখন একটা স্টেজের ফুয়েল শেষ হয়ে যায়, তখন রকেটকে হালকা করার জন্য সেই স্টেজটাকে আলাদা করে দেওয়া হয়, অর্থাৎ সেপারেট করা হয়, যাতে সেই রকেটটাকে সহজে অ্যাক্সিলারেট করা যায়। কোনো রকেট যখন মহাকাশে যায় অথবা অন্য কোনো গ্রহে পাড়ি দেয়, তখন অনেক ইঞ্জিন সঙ্গে করে নিয়ে যায়। তবে যখন সেই ইঞ্জিনের কাজ শেষ হয়ে যায়, তখন সেই ইঞ্জিনটাকে ফেলে দেওয়া হয়। রকেটের সবথেকে উপরের অংশকে বলা হয় পেলোড কেজিং। এখানে পেলোড রাখা হয়। এবার এই পেলোড কোনো রোভার বা ল্যান্ডার হতে পারে, আবার কোনো স্যাটেলাইটও হতে পারে। এত বড় রকেটের মধ্যে শুধুমাত্র এই উপরের অংশটাই কাজের হয়ে থাকে এবং বাকি অংশগুলো একে মহাকাশে অথবা অন্য কোনো গ্রহে পৌঁছে দেওয়ার জন্য কাজে আসে। এই পেলোডের নিচে থাকে ক্রায়োজেনিক ইঞ্জিন। এই ইঞ্জিনটা ভীষণ জটিল হয়ে থাকে, যার ফলে আজ পর্যন্ত কয়েকটা দেশই শুধুমাত্র এটা ডেভেলপ করতে সফল হয়েছে, যার মধ্যে ভারতও আছে। তারপর নিচের দিকে থাকে লিকুইড প্রোপ্যালেন্ট সিস্টেম, যেখানে ফুয়েল লিকুইড ফর্মে থাকে। রকেটের সাইডে অবস্থিত এই জিনিসটা হলো বুস্টার। এটা হলো রকেটের প্রথম স্টেজ। যখন রকেট তার যাত্রা শুরু করে, তখন সবার প্রথমে বুস্টারই তার কাজ শুরু করে, আর এটা প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। এই বুস্টারের ভিতর ফুয়েল সলিড ফর্মে থাকে। তাহলে চলুন বন্ধুরা, এবার এই বিষয়গুলো সব একে একে বুঝে নেওয়া যাক। রকেটের প্রথম স্টেজটা হলো সলিড প্রোপেল্যান্ট সিস্টেম, যেখানে বুস্টার থাকে। এই পর্যায়ে ফুয়েল সলিড ফর্মে থাকে। যেহেতু ফুয়েল অক্সিজেনের উপস্থিতিতেই কাজ করে আর মহাকাশে অক্সিজেন নেই, তাই যে কোনো রকেট অক্সিজেন এবং ফুয়েল উভয়কেই সঙ্গে নিয়ে এগিয়ে যায়। ফুয়েল এবং অক্সিজেনের মিশ্রণকে বলা হয় প্রোপেল্যান্ট। এই জন্য এই ইঞ্জিনের নাম সলিড প্রোপেল্যান্ট সিস্টেম। এই বুস্টারের মধ্যে অক্সিজেন এবং ফুয়েলের একটা মিশ্রণ তৈরি করা হয়। এখানে অক্সিডাইজার হিসেবে নাইট্রেট অথবা লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয় এবং ফুয়েল রূপে রেজিন ম্যাটেরিয়াল অথবা অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা হয়। তারপর এদের একটা নির্দিষ্ট তাপমাত্রায় মিশিয়ে সলিডে কনভার্ট করা হয়। তারপর রকেট বুস্টারের ভিতর সেটা সেট করে দেওয়া হয়। যখন রকেট লিফটিং স্টার্ট করে, তখন বুস্টারের ভেতরে ইগনাইটারের সাহায্যে এই ফুয়েলকে ইগনাইট করা হয় এবং যখনই এই ফুয়েল জ্বলতে শুরু করে, তখন হাই প্রেশার এবং টেম্পারেচার উৎপন্ন হয়। বুস্টারের নিচে একটা নজেল লাগানো থাকে, যাকে কনভার্জিং এবং ডাইভার্জিং নজেল বলা হয়। এই নজেলটা সবার প্রথমে বুস্টারের ভেতরে জ্বলতে থাকা গ্যাসটাকে কনভার্টস করে এবং তারপর ডাইভার্স করে প্রেশারের সাহায্যে বাইরের দিকে বের করে দেয়। যেভাবে আমরা মুখের সাহায্যে কোনো কিছু ফু দিয়ে উড়িয়ে থাকি, এই নজেলটাও ঠিক সেইভাবে কাজ করে। এই বুস্টারের শক্তির সাহায্যে রকেট সরাসরি উপরে উঠে যায়। তবে রকেট কিন্তু একেবারে ভার্টিক্যালি উপরে ওঠে না, কারণ রকেট যদি ভার্টিক্যাল ডাইরেকশনে এগিয়ে যায়, তাহলে তাকে পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে প্রচুর তেল খরচ করতে হবে। তারপর যখন এই রকেটের ফুয়েল শেষ হয়ে যাবে, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ পুনরায় তাকে নিচের দিকে টান দেবে এবং রকেটটা নিচে পড়ে যাবে। এই জন্য যখন রকেট লঞ্চ টাওয়ারের দূরত্ব অতিক্রম করে যায়, তখন ধীরে ধীরে এই নজরের দিক পরিবর্তন করে দেওয়া হয়। এই বিষয়টাকে গ্র্যাভিটি টার্ন বলা হয়। তারপর রকেটটা পৃথিবীর সঙ্গে হরাইজন্টাল ট্রাভেলিং শুরু করে দেয়। রকেট যখন পৃথিবী পৃষ্ঠ থেকে 45 কিলোমিটার দূরে চলে যায়, তখন সলিড বুস্টার ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে যায় এবং এটা রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পুনরায় পৃথিবীতে এসে পড়ে। এটা ভীষণ ভারী হয়, এটা সমুদ্রের মধ্যেই ফেলা হয়। নাসার এই ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাবেন যে সমুদ্র থেকে বুস্টারটা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি হয়। এই সলিড বুস্টার ইঞ্জিনটা রকেটকে পৃথিবী পৃষ্ঠ থেকে লিফট করার জন্য ব্যবহার করা হয়। রকেটের ভিতর যে ইঞ্জিনটা থাকে, সেটাও অনেক পাওয়ার জেনারেট করে, কিন্তু সেটা এতটা শক্তিশালী হয় না। রকেটের সবথেকে উপরের অংশে যেখানে পেলোড থাকে, সেটার কেজিংও বুস্টারের সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ রকেট যখন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যায়, তারপরে এর আর কোনো প্রয়োজন থাকে না। রকেট যত হালকা হয়, ততই ভালোভাবে কাজ করতে পারে। রকেটের বাইরের কভার অনেক শক্তিশালী অ্যালুমিনিয়াম লিথিয়াম মেটাল দিয়ে তৈরি করা হয়, আর এর উপরে থার্মাল কোটিংও করা হয়।
যেহেতু রকেট অনেক স্পিডে এগিয়ে যায়, তাই ফ্রিকশনের কারণে রকেটের আউটার লেয়ারের টেম্পারেচার 1600 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়। এর জন্য এর ভেতরে যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো এই আউটার কেজিংয়ের সাহায্যে প্রোটেক্ট করা হয়। তারপর শুরু হয় সেকেন্ড স্টেজ, যাকে বলা হয় লিকুইড প্রোপেলেন্ট সিস্টেম। যখন বুস্টারের ফুয়েল শেষ পর্যায়ে পৌঁছে যায়, তার 20 সেকেন্ড আগে থেকে লিকুইড প্রোপেলেন্ট সিস্টেম অন করা হয়। সেকেন্ড স্টেজ ইঞ্জিনেও ফুয়েল এবং অক্সিজেন লিকুইড ফর্মে থাকে। এই ইঞ্জিনের থ্রাস্ট কন্ট্রোল করা যায়, তবে ইঞ্জিনটা অনেক বেশি জটিল এবং অপেক্ষাকৃত কম শক্তিশালী হয়ে থাকে। এই ফুয়েল কন্ট্রোল করা যায়। এই ইঞ্জিনে দুটো ট্যাঙ্ক থাকে, যার মধ্যে একটা ট্যাঙ্কে ফুয়েল ভরা থাকে এবং অন্যটার মধ্যে অক্সিজেন থাকে। যখন এই ইঞ্জিনটা অন করা হয়, তখন টার্বো পাম্পের সাহায্যে ফুয়েল এবং অক্সিজেন কম্বাসন চেম্বারের ভিতরে পাঠানো হয়। তারপর কম্বাসন চেম্বারের ভিতরে ফুয়েল জ্বলতে থাকে। টার্বো পাম্প ফুয়েলকে পাম্প করে এবং এটা টারবাইনের সাহায্যে চলে। এই জন্য এটাকে টার্বো পাম্প বলা হয়। কম্বাসন চেয়ারের ভিতরে ফুয়েল পৌঁছানোর আগে ফুয়েল ইঞ্জেক্টরের কাছে পৌঁছায়, যেখানে ফুয়েল এবং অক্সিজেনকে মিক্স করে কম্বাসন চেয়ারে স্প্রে করা হয় এবং কম্বাসন চেয়ারে ইগনিটার থাকে, যেটা ফুয়েলকে ইগনাইট করে। যখন ফুয়েল জ্বলতে শুরু করে, তখন অনেক হাই প্রেশার এবং টেম্পারেচারের কারণে এখানেও গ্যাস রিলিজ হয় এবং এখানেও একই কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট নজল থাকে, যা হিট এনার্জিকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে, যার ফলে রকেট উপরের দিকে থ্রাস্ট পায়। যখন সেকেন্ড স্টেজে ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে যায়, তখন থার্ড স্টেজ ক্রায়োজেনিক ইঞ্জিন কাজ শুরু করে। এই ইঞ্জিনটা ভীষণ জটিল মেকানিজমের ইঞ্জিন। এই জন্য আজ পর্যন্ত কয়েকটা দেশই মাত্র এই ইঞ্জিনটা ডেভেলপ করতে পেরেছে। এই ইঞ্জিনের ভিতরেও ফুয়েল লিকুইড ফর্মে থাকে, যেখানে ফুয়েল রূপে লিকুইড হাইড্রোজেনকে ব্যবহার করা হয় এবং হাইড্রোজেনকে কম্বাসন চেম্বারে জ্বালানোর জন্য লিকুইড অক্সিজেন ব্যবহার করা হয়। এখানে আমি আপনাদের রকেটের যে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ এবং ক্রায়োজেনিক ইঞ্জিনের কথা বললাম, এগুলো সবকটাই হলো লঞ্চ ভেহিকেল, যা পেলোডকে তার পার্কিং অরবিটে পৌঁছে দেয় এবং সেখান থেকে সামনের দিকে যতটাই যেতে হোক না কেন, সেটা মহাকাশযান নিজে থেকেই ট্রাভেল করে। এখানে যদি কোনো স্যাটেলাইট থাকে, তাহলে সেটাকে তার অরবিটে সেট করে দেওয়া হয়। এখানে স্যাটেলাইটের কাছেও নিজের পজিশন সেট করার জন্য নিজস্ব বুস্টার থাকে। এই পেলোডে যদি কোনো রোভার বা অরবিটার থাকে, তাহলে তার মধ্যেও ইঞ্জিন থাকে, যেটা রোভারকে কোনো গ্রহে ল্যান্ড করতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা এমনও কিছু রকেট দেখে থাকবেন যেগুলো মহাকাশচারীদের সঙ্গে করে নিয়ে যায়। এখানে রকেটের কাজ হলো সেই মহাকাশ যানটাকে মহাকাশে পৌঁছে দেয়া, তারপর মহাকাশে থাকা, ঘোরাফেরা করা, এই সব কিছু এই মহাকাশ যানের মাধ্যমেই হয়ে থাকে এবং এটাই পুনরায় পৃথিবীতে মহাকাশচারীদের নিয়ে আসে। তাহলে বন্ধুরা, এটা তো বুঝতে পারলেন যে বিশাল এই রকেটগুলোর বেশিরভাগ অংশ জুড়েই থাকে ফুয়েল। এই রকেটের প্রত্যেকটা ইঞ্জিনের আলাদা আলাদা কাজ থাকে। যখন যে ইঞ্জিনের কাজ শেষ হয়ে যায়, তখন সেটাকে রকেট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এইভাবে একটা রকেট পৃথিবীর থেকে মহাকাশে অথবা অন্য কোনো গ্রহে পাঠানো হয়ে থাকে। সো বন্ধুরা, এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।